এই ভিডিও শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা মনে পড়ল। 2023 সালের অক্টোবরে তিনি বলেছিলেন, বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢালা হবে। ফখরুল মইনুর মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব। তার এমন বক্তব্যের পর ইউরেনিয়াম মাথায় ঢালা যায় কিনা তা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। সে প্রসঙ্গে কথা না বাড়িয়ে বলি, বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে তিনটা শব্দ ঘুরছে। শব্দগুলো হলো ইউরেনিয়াম এনরিচমেন্ট, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি আর হরমুজ প্রণালী। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলা হিসেবেও আখ্যা দিয়েছেন। Iran does not have a nuclear weapon. তাহলে প্রশ্ন হলো, ইউরেনিয়াম আসলে কি? এটা কি ধুলো, গ্যাস, ধাতু নাকি অন্য কিছু? মানুষ কি এটা বানায়? এই ইউরেনিয়াম এত মূল্যবান কেন? কেন একটি দেশের হাতে ইউরেনিয়াম থাকলে পুরো পৃথিবী চিন্তায় পড়ে যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজে আমরা বোঝার চেষ্টা করব মাটির নিচে থাকা এক ধরনের পাথর কিভাবে বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর শক্তিতে পরিণত হলো। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এই জন্যই ইরানকে থামাতে উঠে পড়ে লেগেছে আমেরিকা আর ইসরায়েল। হাজার হাজার মানুষের জীবন যাচ্ছে, সারা বিশ্ব সংকটে পড়েছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ইরানকে থামাতে হবে। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেই বসেছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে বড় সমস্যার গোড়ায় যেন ওই ইউরেনিয়াম। কিন্তু প্রশ্ন হলো, ইউরেনিয়াম আসলে কি? প্রথমে বলে নেই, ইউরেনিয়াম কোনো রহস্যময় জাদুবস্তু নয়। এটা পৃথিবীতে থাকা একটি প্রাকৃতিক মৌল। এর রাসায়নিক প্রতীক হলো ক্যাপিটাল বা বড় হাতের ইউ। এটি ভারী ধাতব মৌল। এর রং ধূসর রূপালী। কোথায় থাকে এটা যদি বলে দেই তাহলে আবার খুঁজতে বের হবেন না প্লিজ। প্রকৃতিতে এটি একা পড়ে থাকে না, পাথর, খনিজ, মাটির স্তর বা আকরিকের সাথে মিশে থাকে। তার মানে ইউরেনিয়ামকে অনেকটা স্বর্ণের মতোই খুঁজে বের করতে হয়। মাটি কাটতে হয়, খনি তৈরি করতে হয়, আকরিক তুলতে হয়, তারপর আলাদা করতে হয়। অর্থাৎ এটা ল্যাবে বানানো কোনো বস্তু বা পদার্থ নয়, এটা প্রকৃতির দেওয়া সম্পদ। এখন কথা হচ্ছে, প্রকৃতি কি আপনাকে এমন মূল্যবান সম্পদ পারমাণবিক বোমা বানানোর জন্য দিয়েছে? সে প্রসঙ্গে পরে আসছি। এখন জানতে চাই, ইউরেনিয়ামের শুরুটা কোথায়? এই প্রশ্নের উত্তরে আরো অবাক করা তথ্য জানতে পারবেন। সেটা হলো, ইউরেনিয়াম কিন্তু পৃথিবীতে তৈরি হয়নি। বিজ্ঞানীরা বলছেন, ইউরেনিয়ামের মতো ভারী মৌল তৈরি হয়েছে কোটি কোটি বছর আগে মহাকাশে, বিশাল নক্ষত্র বিস্ফোরণের সময়। যখন কোনো বিশাল সুপারনোভা বা নক্ষত্র বিস্ফোরণে ধ্বংস হয়, তখন প্রচণ্ড শক্তিতে নতুন নতুন ভারী মৌল তৈরি হয়। সেই ধ্বংসাবশেষ থেকেই গঠিত হয়েছে আমাদের সৌরজগৎ। তার মানে আপনার হাতে যদি ইউরেনিয়ামের একটা টুকরো থাকে, তাহলে আপনি আসলে একটা নক্ষত্রের মৃত্যু থেকে জন্ম নেওয়া পদার্থ হাতে ধরে আছেন। এই কারণেই ইউরেনিয়াম শুধু খনিজ নয়, বরং এটা মহাজাগতিক ইতিহাসের অংশ। আমি জানি এরপর আপনার মাথায় কোন প্রশ্ন আসছে। জানতে চান তো যে পৃথিবীর কোথায় ইউরেনিয়াম আছে? আসলে ইউরেনিয়াম পৃথিবীর অনেক দেশেই আছে, তবে সব জায়গায় সমান নয়। তথ্য বলছে সবচেয়ে বড় মজুদ ও উৎপাদনকারী দেশগুলোর মধ্যে আছে কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নামিবিয়া, নাইজার, রাশিয়া, উজবেকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন। ইরানের নাম না বললে তো আবার বলবেন আমি কিছুই জানি না। ইরানে মধ্যম মানের মজুদ আছে, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখন প্রশ্ন হলো, ইউরেনিয়াম মানে কি পারমাণবিক বোমা? এই প্রশ্নের উত্তরে যাবার আগে একটা কথা বলে রাখি, যেসব দেশ থেকে ইউরেনিয়াম পাওয়া যায় তারা সবাই কিন্তু পারমাণবিক বোমা বানায়নি। এর কারণ কি? হয়তো প্রয়োজন মনে করেনি, নয়তো
ইউরেনিয়াম আছে কিন্তু প্রযুক্তি বা সামর্থ্য নেই? এবার বলুন, সব ইউরেনিয়াম কি একই রকম শক্তি ধারণ করে? না, এখানেই আসল রহস্য। প্রাকৃতিক ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই হলো U-238, আর খুব অল্প অংশ হলো U-235। এই U-235 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি সহজে বিভাজিত হতে পারে আর বিভাজনের সময় বের হয় বিশাল শক্তি। তাই পৃথিবীর বড় শক্তিগুলো আসলে এই U-235 নিয়েই মাথা ঘামায়। বলা হচ্ছে ইরানে যে ইউরেনিয়াম আছে তা 60% সমৃদ্ধ। এটা যখন 90% সমৃদ্ধ হবে তখনই তা পারমাণবিক বোমায় রূপান্তর করা যাবে। তাহলে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধ করা বলতে কি বোঝায়? এখন ধরুন আপনার কাছে প্রাকৃতিক ইউরেনিয়াম আছে, কিন্তু তাতে U-235 এর মাত্রা কম। তখন কি করা হয়? প্রযুক্তির মাধ্যমে U-235 এর পরিমাণ বাড়ানো হয়। এটাকেই বলে এনরিচমেন্ট। এখানেই আসে সেন্ট্রিফিউজের প্রসঙ্গ। এটা উচ্চ গতিতে ঘোরানোর মেশিন। এই প্রক্রিয়ায় হাজার হাজার মেশিন একসাথে চলে। ইরানকে নিয়ে আমেরিকা আর ইসরায়েলের আতঙ্কের কারণই হলো এই এনরিচমেন্ট, কারণ কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হতে পারে, কিন্তু বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকলে অস্ত্র তৈরির ঝুঁকি বাড়ে। তাই ইউরেনিয়ামের এনরিচমেন্টের শতাংশ শুনলেই বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। তাহলে একই জিনিস দিয়ে বিদ্যুৎ আবার বোমাও। হ্যাঁ, এটাই প্যারাডক্স। একদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অন্যদিকে নিউক্লিয়ার ওয়েপন। একই মৌল, ভিন্ন ব্যবহার, ভিন্ন মাত্রা, ভিন্ন উদ্দেশ্য। যেমন আগুন দিয়ে রান্নাও করা যায়, আবার ঘরও পোড়ানো যায়। তাই কোনো দেশ যখন বলে আমরা শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম ব্যবহার করব, তখন বিশ্ব জিজ্ঞেস করে ঠিক আছে, কিন্তু মাত্রা কত? আমার মাথায় একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হলো, প্রকৃতিতে যে এত শক্তিশালী একটা জিনিস আছে সেটা মানুষ জানলো কিভাবে? সেটা 1789 সালের কথা। জার্মান রসায়নবিদ মার্টিন হাইনরিখ ক্ল্যাপরথ সে বছর এক ধরনের কালো খনিজ পদার্থ পরীক্ষা করতে গিয়ে নতুন মৌল শনাক্ত করেন। তিনি তখন সদ্য আবিষ্কৃত গ্রহ ইউরেনাসের নামে এর নাম দেন, সংক্ষেপে ইউ। তখন ফরাসি বিপ্লবের সময় পৃথিবীর রাজনীতি বদলাচ্ছিল, আর জার্মানির এক ল্যাবে এক বিজ্ঞানী খুঁজে পেলেন এমন এক মৌল যা একদিন শহর, নগর বা সভ্যতা ধ্বংস করে দিতে পারবে। তবে ক্ল্যাপরথ কিন্তু পিওর ইউরেনিয়াম আলাদা করতে পারেননি। 1841 সালে গিয়ে ফরাসি বিজ্ঞানী ইউজিন পেলিগট প্রথম বিশুদ্ধ ইউরেনিয়াম ধাতু আলাদা করেন, কিন্তু বিশ্ব তখনও বুঝতে পারেনি যে ইউরেনিয়াম এতটা বিপজ্জনক। 1896 সাল হেনরি বেকুয়েরেল একদিন ইউরেনিয়াম লবণ একটা ফটোগ্রাফিক প্লেটের পাশে রেখেছিলেন। তখন প্লেটটা কালো হয়ে যায়। তখন তিনি বুঝলেন এটা নিজে নিজেই শক্তি ছড়াচ্ছে। এটাই রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের শুরু। পরে ম্যারি কুরি এই গবেষণাকে আরও এগিয়ে নেন। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে চলে আসে। যুক্তরাষ্ট্র ভয় পেয়ে গেল যে নাজি জার্মানি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। সেই আশঙ্কা থেকেই তারা শুরু করলো ম্যানহাটন প্রজেক্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন প্রকল্প। এই গোপন প্রকল্পে যোগ দিল আমেরিকা, ব্রিটেন আর কানাডা। হাজার হাজার বিজ্ঞানী, সৈন্য আর প্রকৌশলী গোপনে একসাথে কাজ করতে শুরু করলো। সেই প্রকল্পে বিখ্যাত বিজ্ঞানী যে রবার্ট ওপেনহাইমারও ছিলেন। 1945 সালের জুলাইতে হলো ট্রিনিটি টেস্ট, মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণ। তারপর জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে হলো বাস্তব প্রয়োগ। অর্থাৎ একটি গোপন প্রকল্পে জন্ম নিল এমন এক অস্ত্র যা দিয়ে যুদ্ধ শেষ হলো বটে, কিন্তু শুরু হলো নতুন আতঙ্ক। এবার জানা দরকার কাদের কাছে আছে এই পারমাণবিক বোমা, কোন দেশ কবে
এই সক্ষমতা অর্জন করেছে। 1945 সালে যুক্তরাষ্ট্র, 1949 সালে সোভিয়েত ইউনিয়ন, 1952 সালে যুক্তরাজ্য, 1960 সালে ফ্রান্স আর 1964 সালে চীন। এই 5টি দেশই হলো বিশ্বের প্রথম সুপার পাওয়ার, অর্থাৎ যাদের কাছে পারমাণবিক বোমা আছে তারাই পরাশক্তি। পরে এই দৌড়ে আরো 3টি দেশ যুক্ত হয়েছে। 1974 সালে ভারত, 1998 সালে পাকিস্তান আর 2006 সালে উত্তর কোরিয়া। পারমাণবিক বোমার মালিকানায় ইসরায়েলের নামও কিন্তু আছে, কিন্তু তারা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। পারমাণবিক বোমার মালিকানার ক্ষেত্রে এখন পর্যন্ত স্বীকৃত এবং একমাত্র মুসলিম দেশ হলো পাকিস্তান। কিন্তু পাকিস্তান তো এত ধনী দেশও নয়, তাহলে কিভাবে বানালো পারমাণবিক বোমা? 1971 সালের যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার পর নিরাপত্তা সংকটে পড়ে পাকিস্তান। তারপর 1974 সালে যখন ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, তখন আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়ে পাকিস্তান। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, ঘাস খেয়ে হলেও বোমা বানাবো। পাকিস্তানের বিজ্ঞানী AQ খানের আগমন দৃশ্যপটে। ডাচ প্রতিষ্ঠানে কাজ করার সময় আব্দুল কাদির খান ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। তারপর তিনি পাকিস্তানে ফিরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প গড়ে তোলেন। 1998 সালে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালায়। তখন বিশ্ব জানল পাকিস্তানও নিউক্লিয়ার পাওয়ার। 1971 সালে পরাজয়ের ধাক্কা থেকে উঠে পাকিস্তান সিদ্ধান্ত নেয় সামরিক ভারসাম্য ফিরিয়ে আনবে, আর সেই পথই ছিল ইউরেনিয়ামের পথ। এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এই গেমে ঢুকলো? শাহ আমলে পশ্চিমাদের সহায়তায় নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু হয় ইরানে। তারপর 1979 সালে ইসলামী বিপ্লবের পর কিছুদিন থমকে ছিল, পরে আবার চালু হয়। নাতাঞ্জ, ফোর্দো এনরিচমেন্ট ফ্যাসিলিটি, এসব নাম এখন বিশ্বজুড়ে নিয়মিতই আলোচনায় আসে। মূল কথা হলো, যে কর্মসূচিতে একসময় পশ্চিমারা শুরুতে সাহায্য করেছিল, পরে সেটাই পশ্চিমাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইরানকে নিয়ে এত ভয় কেন? ইরানকে নিয়ে এত আতঙ্কের কারণ হলো, ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের বড় শক্তি। যদি তারা উচ্চ স্তরের এনরিচমেন্ট ক্যাপাবিলিটি ধরে রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাতে পারে। ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেতে পারে, সৌদি আরব চাপে পড়ে, যুক্তরাষ্ট্র অস্থির হয়ে যায়, বিশ্বের তেলের বাজার কেঁপে ওঠে। তাহলে আমরা কি বুঝলাম? ইউরেনিয়াম শুধু বিজ্ঞান নয়, এটা জিওপলিটিক্স। এই ভূ রাজনীতির কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ হয়তো কখনোই শেষ হবে না। আমেরিকা, ইসরায়েলও কখনো স্বস্তিতে থাকতে পারবে না। এ কারণেই আমেরিকা এখন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নিতে চায়। ইরানের ইউরেনিয়াম যদি আমেরিকার হাতে চলে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা কমে যাবে। সারা বিশ্বের কাছে নিজের বিজয়ের কথা গর্ব ভরে বলতে পারবে আমেরিকা, কারণ এটা শুধু খনিজ দখলের হিসাব নয়, এটা প্রযুক্তি থামানোর, সময় থামানো আর শক্তি থামানোর খেলা। সবশেষ কথা হলো, ইরান যুদ্ধকে যদি ক্ষেপণাস্ত্রের যুদ্ধ ভাবেন, তাহলে অর্ধেক বুঝবেন। এটা জ্বালানির যুদ্ধ, এটা সমুদ্রপথের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, ভবিষ্যৎ শক্তির যুদ্ধ। আর সেই যুদ্ধের কেন্দ্রে আছে মাটির নিচে থাকা এক ধরনের পাথর, যা কোটি বছর আগে জন্ম নিয়েছিল মহাকাশে। আজ সেটার নাম শুনেই কেঁপে ওঠে পৃথিবী, ইউরেনিয়াম। আলোচনা শেষ, এবার একটা প্রশ্নের উত্তর দিন। সর্বশেষ স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশ কোনটি?